আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আজকের এই আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তো এই সমস্যার সমাধানের আসলে শেষ কোথায় সে বিষয় নিয়ে আজকে আলোচনাটি করব। এবং আমাদের এই আলোচনায় তিনজন অতিথিকে আমরা নিয়ে এসেছি সাত কলেজের পক্ষ থেকে। তো ধারাবাহিকভাবে পরবর্তী যে টকশোগুলোতে হয়তো আমরা পরবর্তী অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেখান থেকে আমরা অতিথি নিয়ে আসবো। তো আমাদের অতিথি হিসাবে আছেন আব্দুর রহমান ঢাকা কলেজ থেকে, যিনি ডিসিডিএস এর সভাপতি হিসেবে আছেন, এবং সেই সাথে আছেন তিতুমির কলেজের মতিউর রহমান ভাই, তিনি বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আছেন, এবং আছেন ইডেন কলেজ থেকে সাদিয়া সুলতানা। তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সাত কলেজ নিয়ে বড় বড় মতোই নানান ধরনের কথোপকথন আমরা দেখতে পাই, বিভিন্ন সমস্যা, এবং 2017 সালে সাত কলেজ প্রথম অধিভুক্ত হয় ঢাবির। তো তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাই, আপনারা বিভিন্ন রকমের আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন। তো বড় বড় মতোই তাদের থেকে বলা হয়েছিল সমাধান করার, কিন্তু 7টি বছর পেরিয়ে যায়, কিন্তু অনেক কিছুই এখনো সমাধান হয়নি। তারপর আপনারা নতুন ভাবে বিভিন্ন রকমের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমে আব্দুর রহমান ঢাকা কলেজ তার কাছে একটু চলে যেতে চাই, যে 2017 সালে যে সরকারি 7টি কলেজ যে অধিভুক্ত করা হয়, এই অধিভুক্তটা আসলে কেন করা হয়েছিল? হ্যাঁ, আর এই অধিভুক্তের পেছনে তো অবশ্যই কিছু নীতিমালা ছিল, যে কিছু তো পদক্ষেপ ছিল, যে এইটার জন্য হচ্ছে সাত কলেজকে একীভূত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তো এই নীতিগুলো কতটুকু আসলে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ প্রদানের জন্য। প্রথমত, আমরা আজকে যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলছি সে প্রতিষ্ঠানগুলোকে কেন আসলে ঢাবি অধিভুক্ত করা হয়েছিল 2017 সালে সেই প্রশ্নে আসার আগে আসলে কিছু কথা বলতেই হয়। বাংলাদেশের উচ্চশিক্ষার দুয়ার উন্মোচনের ক্ষেত্রে ঢাকা শহরের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই 7টি কলেজের অবদান কিন্তু অনস্বীকার্য। ইভেন বাংলাদেশের প্রথম যে পাবলিক বিশ্ববিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটিকে প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা কলেজ অন্ত্র রক্ত ধমনী সবকিছু বিসর্জন দিয়েছিল। এবং সেখানে যখন ভর্তি না হয় শিক্ষার্থীরা, তখন এখানে উচ্চশিক্ষা বন্ধ করে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগটি করে দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখতে পেলাম যে জাতির যে কোনো ক্রান্তি লগ্নে এই ঢাকার প্রাণকেন্দ্রে থাকা 7টি কলেজের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম লড়াই বা হচ্ছে আনন্দ উৎসব সবকিছুতে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও তাদের অনেক বেশি অবদান। এমনকি আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি নিয়োগ থেকে শুরু করে কর্পোরেট সেক্টর প্রত্যেকটি জায়গাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব ক্যারিসমেটিক যোগ্যতার ফলশ্রুতিতে তাদের স্থানগুলো করে নিচ্ছে। এবং প্রতিযোগিতামূলক প্রত্যেকটি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমে তাদের বিপুল একটি অবদান রয়েছে, যার ফলশ্রুতিতে এদেশের মানুষ বা হচ্ছে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলেরই কিন্তু এই 7 কলেজের প্রতি একটি সফট কর্নার যেটাকে বলে সেটি ছিল। কিন্তু চূড়ান্ত উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার এত বছর পূর্ণ হলেও নেওয়া হয়নি। তারপর আমরা যে বিষয়টি আমরা দেখি যে হচ্ছে 2017 সালে এত এত অর্জনের কারণেই একটি সিস্টেমে নিয়ে আসার কথা ছিল, সেটি হচ্ছে ঢাবি অধিভুক্তি করা। অধিভুক্তির কারণ কি ছিল? কারণ ছিল আসলে ন্যাশনালের মধ্যে এই কলেজগুলো তাদের যে এত গুণগত মানে এত ভালো, সেই কলেজগুলো আসলে হাঁসফাঁস করছিল। সঠিকভাবে কার্যক্রমগুলো তারা চালাতে অনেক বেশি হিমশিম খাচ্ছিল। যার ফলশ্রুতিতে একটি শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার জন্য আমাদেরকে অধিভুক্ত করা হয়েছে 2017 সালের দিকে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আসলে অধিভুক্ত করা হয়েছিল এত বছর পরেও তার কিছুই, আমি বলবো, আমি যেহেতু 5টি বছর ক্যাম্পাসে একদম নিরবচ্ছিন্ন ভাবে ছিলাম, আমার কাছে মনে হয়েছে তার কিছুই বাস্তবায়ন করা হয়নি, বরং শিক্ষার্থীদের সাথে একটি আহ, মশকরা করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের অধিকারগুলোকে বারবার হনন করা হয়েছে। একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য শিক্ষার্থীদের যে পরিবেশটি প্রয়োজন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের পড়ার জন্য যে ধরনের কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করা প্রয়োজন, তার কিছুই 7 কলেজে এখনো পর্যন্ত এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা প্রোভাইড করেনি। যার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাই জানেন? একটি ডিপার্টমেন্টে আসলে ভর্তি করা হয় 350 জন, পড়ানোর যোগ্যতা আছে বা হচ্ছে সিস্টেম আছে শুধুমাত্র 50 জনের। এর মাঝখানে কারণ হচ্ছে এখানে বৃহৎ একটি অঙ্কের টাকার লেনদেনের ব্যাপারটি আছে। এটি কেন্দ্র করে হয়তোবা ঢাবির ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এই 7 কলেজ পরিচালিত হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এবং 7 কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে প্রতীয়মান হয়েছে, যার ফলশ্রুতিতে বছরের পর বছর যায়, আমাদের কোনো পরিবর্তন হয় না। এমনকি
এই পরিবর্তনটি করতে হলে যে যুগান্তকারী পদক্ষেপগুলো প্রয়োজন, সেই পদক্ষেপের সিটে ফোটাও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম, সেই সিস্টেম থেকে পাইনি। বরং তারা বিভিন্ন সময়, শিক্ষার্থীরা যখনই রাস্তায় আন্দোলন করতে নামছে, তারা বিভিন্ন সময় একটি আহ রাজনৈতিক ব্যক্তিদের মতো আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং কিছুদিন পরে করে দিবে, ধৈর্য ধরো, এই বলতে 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 আসলে বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু গুণগত মানে বিকাশটি আসলে শিক্ষার্থীদের হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমরা মনে করি যে নীতিমালা বা হচ্ছে যেই ধরনের অঙ্গীকার দিয়ে শিক্ষার্থীদের, এই সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল, সেটির কিছুই বাস্তবায়িত হয়নি। একটু যদি উল্লেখ করে বলতে চাই, দেখেন 7 কলেজের সাথে জাতীয় মর্যাদা শুধু আজকে না, সেই ভারতীয় উপমহাদেশে যখন ছিল তখনও হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যখন ছিল, ওই সময় প্রেসিডেন্সি কলেজকে সুবিধা দিতে গিয়ে ঢাকা কলেজ কিন্তু, ঢাকা কলেজকে ওই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় সব ডোমিনেট করে রেখেছিল। এর কারণ হিসেবে আমরা দেখতে পাই যে আসলে ঢাকা কলেজকে মানে একটু উপরে উঠে যাক, বা হচ্ছে 7 কলেজ একটু উপরে উঠে যাক, হয়তো বা কোনো এক উদাসীনতার ফলশ্রুতিতে শিক্ষাবিদদের এই বিষয়টি চোখে পড়ে না। এর ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা দেখতে পাই যে অধ্যাপক ব্রেনান্ট নামে একজনকে যুক্ত করে এই উচ্চশিক্ষার পথটি আবার একটু সঠিকভাবে পরিচালনা করা হয়েছিল, কিন্তু আসলে সবশেষে গিয়ে ফলাফল আসলে সে আলটিমেটলি শূন্যই রয়ে গেছে। অর্থাৎ ওই যে ভারতীয় উপমহাদেশ থেকে শোষণের যে চিত্রটি, সেই চিত্রটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলার এত অগ্রগতি হলেও এখনো পর্যন্ত 7 কলেজের জন্য সেই শোষণের চিত্রটি এখনো রয়ে গেছে। এগুলো থেকে শিক্ষার্থীরা যে কোনো মূল্যে পরিত্রাণ চায়। জি। আচ্ছা, ধন্যবাদ আব্দুর রহমান, ঢাকা কলেজ। আপনি যে বিষয়গুলো বললেন যে 7 কলেজ প্রতিষ্ঠা করা হয় 7 কলেজের উন্নয়নের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা, কিন্তু উন্নয়নের নামে কিন্তু আসলে কোন রকমের এর যে নীতিমালাগুলো ছিল সেটি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে আপনি মনে করেন, এবং বলেছেন এখানে একটা লেনদেনের বিষয় আছে যেটা দিয়ে কেউ হয়তো এটার ফায়দা লুটছে। তো আপনার বিষয়টা থেকে আমরা বিষয়টি ভালোভাবে বুঝলাম। তো এখন আমি একটু সাদিয়া সুলতানের ইডেন কলেজ তার কাছে একটু আসতে যাচ্ছি। তো আপু, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের মান উন্নয়নের লক্ষ্যেই অধিভুক্ত করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রায় 20,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু ভর্তি করানো হয় এই 7 কলেজে। কিন্তু আসলে এই 20,000 যে শিক্ষার্থী ভর্তি করানো হয়, এর জন্য কি ওই সংখ্যক শিক্ষক বা শ্রেণীকক্ষ বা ল্যাব ঠিকঠাক ভাবে আছে কিনা? আপনার কি মনে হয়, আপনি যেহেতু ওইদিন কলেজে পড়ছেন, তো এই অভিজ্ঞতা কেমন আপনার? প্রতি বছর 20,000-এরও অধিক শিক্ষার্থী ভর্তি করানো হয়? এত সংখ্যক শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক যে শিক্ষক, শ্রেণীকক্ষ, ল্যাবের কথাটি আপনি বলছেন, তার কিছুই আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। শিক্ষকের বিষয়টি নিয়ে আমি প্রথমত কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে পরীক্ষা ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নতি হলেও গুণগত মানের অনেক ঘাটতি রয়েছে। এই ঘাটতি আমাদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে। ঢাকা হুম। ইউনিভার্সিটির আন্ডারে হওয়ায় অনেক শিক্ষার্থীরা এখানে ভর্তি হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী ভর্তির একমাত্র মূল কারণ হচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত। কিন্তু অধিভুক্ত হয়েও আমাদের কোনো লাভ হচ্ছে না। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হচ্ছে না। ইভেন আমাদের শিক্ষকরা প্রত্যেকে একজন এক একজন জাস্ট বিসিএস ক্যাডার। একজন বিসিএস ক্যাডারকে দ্বারাই শুধুমাত্র স্নাতকোত্তর পড়ানো কোনোভাবেই সম্ভব না। কারণ একজন বিসিএস ক্যাডার অনেক ল্যাব বিষয়ক সে জানবে না, এটা স্বাভাবিক। অনেক গবেষণা বিষয়ক সে জানবে না। আমাদের দরকার পিএইচডি ডিগ্রি যে টিচারদের মধ্যে আছে, যাদের ডেজিগনেশন অনেক ভালো, এই ধরনের শিক্ষক। কেননা মানে আমি মনে করি যে শিক্ষক হবে স্বাধীন, তারা কোনো সরকারের দাসত্ব থাকবে না। সেজন্য এই শিক্ষকদের নিয়োগ মন্ত্রণালয় থেকে না হয়ে ইউজিসি থেকে সরাসরি হোক, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে তাদের শিক্ষকদের নিয়োগ করে থাকে আমাদের সেই একই প্রসেসে শিক্ষক নিয়োগটি হয়ে থাকুক বলে আমি মনে করি। আর শ্রেণীকক্ষের কথাটা বলি, 2017 সালে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পরে তাদের শিক্ষার্থী সংখ্যা আরো অনেক বেড়ে যায়, তখন প্রায় 1.5 লাখের বেশি হয়ে যায়। আর মোট শিক্ষক সংখ্যা হচ্ছে 1,227 বা সামথিং, এর চেয়ে বেশি কিছু হবে। স্নাতক আর স্নাতকোত্তর পড়ানো হয় মোট 25টি বিষয়ে। কিন্তু এই 25টি বিষয়ের জন্য যে 1,227 জন শিক্ষক, এ দিয়ে আমাদের ঘাটতি পূরণ হচ্ছে না। আমাদের আরো প্রচুর পরিমাণ শিক্ষক প্রয়োজন। এই শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যেমন শিক্ষক প্রয়োজন, তেমনি শ্রেণীকক্ষ প্রয়োজন। কেননা দ্বিতীয় বর্ষের একটি ক্লাস শেষ হলে তৃতীয় বর্ষের ক্লাসের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। দুইটি ক্লাস একই সাথে নেওয়া পসিবল না, কারণ আমাদের শিক্ষকেরও সংকট, শ্রেণীকক্ষ সংকট, উভয়ই সংকটের কারণে আমাদের এটি হয়ে উঠতেছে না। আরেকটি কথা যেটি না বললেই নয়, আমি মনে করি কি, আমরা যে 7 কলেজে পড়তেছি আমরা আসলে কি শিখতেছি শিক্ষকদের কাছ থেকে? আমার মনে হয় আমরা আসলে পাশ করার জন্য আর সিজিপিএ ভালো করার জন্যই পড়তেছি। অথচ স্নাতক হওয়ার কথা ছিল গবেষণার জন্য। আমরা শিক্ষার্থীরা সেই গবেষণার সেই জায়গাটাই পাচ্ছি না। আমাদের এই একটা বর্ষ থেকে আরেকটা বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে আমাদের রেজাল্ট হচ্ছে পরবর্তী যে আমাদের বর্ষটা আছে সেখানের সেমিস্টার আমাদের ইনকোর্স পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ফলাফল প্রকাশ হচ্ছে না।
সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তাই এটা আমি একটা মনে বড় করি ধরনের আমাদের প্রবলেম, হ্যাঁ। শিক্ষার্থীদের প্রয়োজনীয় মাফিক শিক্ষক, শ্রেণীকক্ষ, ল্যাব কোনোটিই নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গবেষণার যে কথাটি বললেন, আসলে গবেষণা তো একটা বড় ধরনের বিষয় বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যদি বলি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, কিন্তু ওইভাবে গবেষণা কিন্তু হচ্ছে না। গবেষণার ক্ষেত্রে তারা অনেকটা কিন্তু পিছিয়ে আছেন। আর আপনি শিক্ষক নিয়োগের যে কথাটি বলেন ইউজিসির মাধ্যমে, আসলে ইউজিসি মূলত কোনো অ্যাকচুয়ালি কোনো সাংবিধানিক কোনো সংস্থা নয়। মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে হচ্ছে তাদের তারা শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন। এখন এগুলো তো একটা কলেজ, তাই না? তো কলেজে তো তাদের কোনো এখতিয়ার নেই এখানে শিক্ষক নিয়োগ দেওয়ার আমরা আসলে জন্য। সত্যি বলতে মানে সা- মানে ঢাবির অন্তর্ভুক্ত থাকতেই চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা এই কি কারণে এই চাচ্ছেন, মানে কথাগুলো একটা বলা। আলাদা, আপনাদের একটা আলাদা বিশ্ববিদ্যালয় হোক আমরা বা এই 7টি ধরনের কিছু? কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় চাচ্ছি, যেখানে স্বায়ত্তশাসন থাকবে, আলাদা একাডেমিক ভবন থাকবে, ইভেন ওখানে একটি ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। ওই আচ্ছা অনুযায়ী আচ্ছা। আমরা আগাতে পারবো, তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। কারণ ঢাবি আমাদের সংস্কার করার কথা বলবে ঠিক আছে, কিন্তু যে লাউ সেই কদুই থেকে যাবে। অতএব আমরা এটা চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সাদিয়া সুলতানা। আপনার মতামত ব্যক্ত করেছেন। তো আমি আসতে চাই মতিউর রহমান ভাইয়ের কাছে, তিতুমির কলেজে পড়াশোনা করছেন তিনি। তো ভাই, আপনার কাছে প্রশ্নটি থাকছে যে আপনার যে 7 কলেজের শিক্ষার্থী রয়েছেন, আপনারা আসলে চাকরি ক্ষেত্রে কতটা অবদান রাখতে পেরেছেন, আর চাকরি ক্ষেত্রেও বা আপনাদের কতটা মূল্যায়ন করা হয়, যেহেতু সরকারি যে 7টি কলেজকে ঢাবি অধিভুক্ত করা হয়েছে মান উন্নয়নের লক্ষ্যে, যাতে করে আপনারা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো করে নিজেদের তৈরি করতে পারেন, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। তো এইটা আসলে আপনারা কতটুকু সুযোগ পাচ্ছেন চাকরি ক্ষেত্রে, মূল্যায়িত কতটুকু হচ্ছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা খুবই ডিপ্লোম্যাটিক একটা প্রশ্ন, যে আমরা আসলে কতটুকু সুযোগ পাচ্ছি। এর থেকে বড় প্রশ্ন হচ্ছে যে মানে আমরা কতটুকু সুযোগ পাচ্ছি এইটা, আর আমরা কতটুকু কাজ লাগাতে পারছি। প্রথমত দেখেন যে আমাদের স্টুডেন্ট আছে, বাট আমাদের ওই স্টুডেন্টের শিক্ষা দেওয়ার মতো কারিকুলামটা নাই, মেকানিজমটা নাই, আমাদের কাছে ডোমিনেট করে রাখা হয়। এখন আমার ডিপার্টমেন্টে 500 স্টুডেন্ট, টিচার হচ্ছে 8 থেকে 9 জন। এখন 8 থেকে 9 জন স্টুডেন্টের জন্য 8 থেকে 9 জন টিচার 500 জন স্টুডেন্টের জন্য আসলে ক্যাপাবল কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যখন একটা ইয়ার পরীক্ষা হয়, তখন বাকি যে স্টুডেন্ট গুলো আছে, বাকি যে ইয়ার গুলো আছে, তারা সব বসে থাকে, ক্লাস করতে পারে না। আমাদের যে ল্যাব গুলো আছে, ল্যাব গুলো উন্নত মানের নাই, এবং এইখানে হচ্ছে পর্যাপ্ত প্রযুক্তি নাই। আমাদের যে শিক্ষা কারিকুলামটা, এই কারিকুলামটাই হচ্ছে যে আপনার অপর্যাপ্ত। তো যখন আপনি একটা অপর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিবেন, তখন আমাদের থেকে আসলে কি আশাটা করবেন? নাম্বার টু হচ্ছে যে আমাদের এত এত প্রতিবন্ধকতা থাকার পরেও আপনি দেখবেন যে ঢাকা কলেজ থেকে, ইডেন কলেজ থেকে, তিতুমির কলেজ থেকে সহ আমাদের 7 কলেজ থেকে প্রতি বছর বিশেষ ক্যাডার বেরোচ্ছে। এসআই তে একটা হিউজ পরিমাণ সংখ্যা ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ থেকে বের হয়। তো আমাদের মানে মেধা আছে, বাট আমাদের এই যে মেধাকে কাজে লাগানোর মতো প্রযুক্তিটা আমাদেরকে দিতে পারতেছে না। তো প্রথম কথা হচ্ছে যে আগে আমাদের এই যে মেকানিজমকে ঠিক করতে হবে। এখন এইখানে কি করতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পরে, এবং আব্দুর রহমান ভাই খুব সুন্দর করে বলছেন যে আমরা কেন অধিভুক্ত হইলাম। আমাদের অধিভুক্ত হওয়ার প্রধান কারণ ছিল যে এই কলেজগুলোর যে গুণগত মান, এটাকে বৃদ্ধি করার জন্য। তো যখন আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হলো 2017 সালে, তারপর থেকে আদৌ কি আমরা আমাদের এই যে গুণগত মান বৃদ্ধি করতে পারছি কিনা, বা আমাদের যে যে চাহিদাগুলো, আমরা প্রতি বছর বিভিন্ন কারণে আমরা হচ্ছে যে শাহবাগ আন্দোলন করা লাগে, তারপর হচ্ছে ঢাবিতে যে আমাদের আন্দোলন করা লাগে, আমরা তো আসলে এগুলো চাই না। আমাদের যে জায়গাগুলো দরকার ছিল, আমাদের যে প্রযুক্তিগুলো দরকার ছিল, আমাদের যে মেকানিজম গুলো দরকার ছিল, ঢাবি প্রত্যেকবার কথা দিয়ে আমাদের এই কাজগুলো তারা করতে পারে নাই। এখানে একটা হিউজ একটা বিজনেস পলিসি তারা কাজে লাগায়। তো যখন আমরা এগুলো পাচ্ছি না, এগুলো না পাওয়ার ভিত্তিতে আমাদের যে মেকানিজম গুলো আছে, আপনি ঢাবি দিকে লক্ষ্য করেন, তাদের হচ্ছে যে হিউজ পরিমাণ লাইব্রেরি ফ্যাসিলিটি আছে, বাট আমাদের 7 কলেজে সেই লাইব্রেরি ফ্যাসিলিটি নাই। আমাদের পড়াশোনা আমাদের নিজেদের মতো করে করতে হয়। আমাদের তিতুমির কলেজে একটা উদাহরণ আপনাকে দিই। ইতিহাস ডিপার্টমেন্টে মাত্র 2 থেকে 3 জন টিচার, আর স্টুডেন্ট আছে 2 থেকে 300। অতএব প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা কলেজে একই অবস্থা। মানে আমাদের যে ক্যাপাবলটা আছে, আমাদের যে দক্ষতা আছে, দক্ষতা কাজে লাগানোর মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। তো এইখানে মূল যে কারণটা হচ্ছে যে টিচারদের সংকট, তারপর হচ্ছে আমাদের যে ল্যাবের সংকট, আমাদের হচ্ছে শিক্ষকদের সংকট, আমাদের ক্লাসরুমের সংকট। এই সংকটগুলো কাটিয়ে না উঠতে পেরেও আমরা কাজে লাগাচ্ছি যে আমাদের মেধাকে কাজে লাগানোর জন্য। তো এই অবস্থায় যদি আপনি দেশের জন্য 7 কলেজকে আরো বেশি কাজে লাগাতে চান, যদি গুণগত মানকে আরো বেশি উন্নত করতে চান, আপনাকে প্রথমত এই যে ফ্যাসিলিটি গুলো সুযোগ দিতে হবে। এখন যেহেতু এত বছর আমরা এই সুযোগটা পাই নাই, তো এখন আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে যে আমরা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের যে ব্যারিয়ার গুলো ছিল, যে বার্ডেন গুলো ছিল, আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, এবং আমাদের যে চাকরি ক্ষেত্রের সুযোগ, এটাকে আরো আরো বেশি প্রসারিত করতে চাই। এই জায়গায় আমাদের মেইন যে
আর্গুমেন্ট মেন যে দাবি সেটা হচ্ছে যে আমরা ঢাবি ঢাবি অধিভুক্ত 7 কলেজ আমরা বেরিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় চাই, এবং চাকরি ক্ষেত্রে আমাদের আরো বেশি আমরা প্রোডাক্টিভ হতে চাই, এই যে আমরা আরো বেশি দেশের জন্য কাজ করতে চাই। ধন্যবাদ মতিউর রহমান, তিতুমির কলেজ। আপনার মতামত ব্যক্ত করেছেন যে আপনি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান, যাতে করে আপনারা মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে রাখতে পারেন নিজেকে, যেহেতু ঢাবি অধিভুক্ত হওয়ার পরেও কিন্তু তারা ওইভাবে আপনাদের সবকিছু ঠিকঠাক ভাবে পরিচালনা করছে না, বা আপনাদের মান উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করছে না। তো ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু আব্দুর রহমান ভাইয়ের কাছে আসতে চাই, ঢাকা কলেজের শিক্ষার্থী। তো আপনার কাছে ভাই একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা কিছু কথা শুনতে পাচ্ছিলাম যে কলেজিয়েট ইউনিভার্সিটির ব্যাপারে, যে সেটা হয় ঢাকা ইউনিভার্সিটিরই একটা আন্ডারে থাকবে বলতে গেলে এক ধরনের। তো এটাকে জাস্ট একটা ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলা। তো এই কলেজিয়েট ইউনিভার্সিটিটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কিন্তু এই ব্যাপারে মতামত ব্যক্ত করেছিলেন, সে সপক্ষে এবং বিপক্ষে আমরা অনেক ধরনের বক্তৃতা পেয়েছি। তো এখন এই কলেজিয়েট ইউনিভার্সিটির আসলে আপনারা কতটুকু সমর্থন করেন, বা এটা আসলে আপনাদের জন্য কতটুকু মানে সুফল বয়ে আনবে বলে আপনি মনে করেন, যদি এর বাস্তবায়ন হয়? দেখুন, যে কথাটি আপনি বলেছেন কলেজিয়েট ইউনিভার্সিটি নিয়ে যে লেখাটি অধ্যাপক মামুন স্যার লিখেছিলেন, এটি আসলে স্যারের একটি মতামত ছিল। কিন্তু দেখেন, ঢাকা 7 কলেজ নিয়ে আমরা এত বেশি চিন্তা করি সবাই, ইভেন সাংবাদিকরাও, যে একটি মতামতকে তারা মানে এত বেশি প্রচার করেছে, ভাইরাল পর্যন্ত হয়ে গেছে 7 কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে। এই কলেজিয়েট ইউনিভার্সিটি জাস্ট একটি টার্ম ছিল। এই টার্মটি এখন 7 কলেজের শিক্ষার্থীরা গ্রহণ করবে কিনা সেটি হচ্ছে একটি ফ্যাক্ট। দেখেন, 17 সালে যখন আমাদেরকে অধিভুক্ত করা হয়, তখন ছিল একটি সরকার আমাদেরকে এই কাজটি করেছে। কিন্তু এখন এই সিচুয়েশনে এসে ঢাবি কিন্তু হুট করে আমাদের বাদ দেওয়ার কথা বলছে না, কিন্তু শিক্ষার্থীদের যেহেতু একটা মান উন্নয়নের কথা বলে এখানে অধিভুক্ত করা হয়েছিল, তাই শিক্ষার্থীরা সে মানটি উন্নয়ন পাচ্ছে না বলে কিন্তু এখন শিক্ষার্থীরা দাবি করছে যে না, আমরা এই অধিভুক্তি চাচ্ছি না। তাহলে শিক্ষার্থীরা কি চাচ্ছে? একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কাঠামো, যেখানে শিক্ষার্থীরা তাদের সকল প্রকার সুবিধাগুলো পাবে, এবং উচ্চশিক্ষার সর্বোচ্চ মানটুকু নিশ্চিত করার জন্য যেসব সরকারি সহযোগিতা লাগে সেই সহযোগিতাটুকু পাবে। যার ফলশ্রুতিতে আসলে কলেজিয়েট ইউনিভার্সিটি করার যে ধারণাটি, আসলে এটি শিক্ষার্থীরা আমরা যতটুকু দেখেছি যে সহজভাবে গ্রহণ করেনি, এবং এই ধরনের কোনো কনসেপ্টকে তারা আসলে সহজভাবে গ্রহণ করবেও না। কারণ তাদের ভিতরে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে, তারা বিভিন্ন সময় ভালো ভালো জায়গায় পারফরমেন্স করেও ব্যক্তিগত উদ্যোগে শুধুমাত্র তারা এই কাজগুলো করে থাকে, বিশ্বাস করেন আর না করেন। আপনি ঢাকা কলেজ থেকে শুরু করে তিতুমির কলেজে অনেকগুলো সংগঠন কাজ করে, এখানে ক্যাম্পাস থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো বরং না দিয়ে শিক্ষার্থীরা যা করতে চায় সেগুলোকে টেনে হিচড়ে ধরা হয়। কারণ আপনি জানেন যে সান্ধ্য আইন নামে একটি আইন আছে কলেজগুলোতে, যার ফলশ্রুতিতে হয় কি, যে চাইলেই সন্ধ্যার পরে হুটহাট করে প্রোগ্রাম করা যায় না, বা কিছু একটা এরকম। তো কালচারাল ক্লাবগুলো আসলে চালাতে হলে ওই ধরনের সবকিছু সুযোগ কিন্তু দিতে হবে। অর্থাৎ সেই জায়গাটিতে থেকে শুরু করে সেই জায়গাটিতে গিয়ে দেখা যায় কলেজিয়েট ইউনিভার্সিটির ধারণাটি সেটি সঠিকভাবে আমার কাছে মনে হয় না, বা এবং শিক্ষার্থীদের কাছে মনে হয়নি যে ফলপ্রসূ কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে। যার ফলশ্রুতিতে এই ধারণাটি সবাই এক প্রকার প্রত্যাখ্যান করেছে, এবং তারা একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কাঠামো তারা চাচ্ছে, এবং সেখানে যাতে করে 1 ঘন্টাও সেশন জট না হয়। এটি সবচেয়ে বড় কনসার্ন শিক্ষার্থীদের কারণ হচ্ছে তারা একটি সেশন জটে যদি পড়ে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সময়গুলো জীবন থেকে চলে যায়। যার ফলশ্রুতিতে এই সেশন জটটি না করে বরং ভালো একটি পরিকল্পনার মধ্য দিয়ে, গঠনমূলক পরিকল্পনা মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হলেই কেবল 7 কলেজ শিক্ষার্থীদের যে চাহিদাটি রয়েছে সেগুলো পূরণ হবে সাত বলে কলেজে বিশ্বাস তো রাখি। আমরা দেখেছি যে প্রথম দিকে আসলে যত সমস্যা ছিল তার থেকে কিন্তু অনেকটা মান উন্নয়ন করেছে। এবং আমরা ঠিক 2 বছর আগেও আখতারুজ্জামান স্যার যখন শেষ দিকে ছিলেন উপাচার্য হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি কিন্তু অনেকগুলো আসনও কমিয়ে নিয়ে আসছিলেন মান উন্নয়নের লক্ষ্যে। তো এই বিষয়টাও একটা থাকছে বিষয়। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান, ঢাকা কলেজ থেকে বলছেন। একটু একটু এখানে বলার আছে, যদি একটু আচ্ছা, একটু অবশ্যই। বলার ছিল। আপনি বলছেন যে মান উন্নয়ন করেছে, শিক্ষার্থীর আসন সংখ্যা কমিয়ে এনেছে। দেখেন, আমি প্রথমে বলেছি 350 জন ভর্তি করা হয়, 50 জন হচ্ছে মানে সক্ষমতা আছে পড়ানোর জন্য। সেখানে আপনি 350 থেকে যদি 300 করেন, এটা কোনো মান উন্নয়ন মধ্যেই পড়ে না। আমরা যতটুকু মনে করি শিক্ষার্থী এবং শিক্ষকের একটা পোর্শন আছে, ওই পোর্শন অনুযায়ী যদি করা হতো তাহলে আমরা বলতাম যে মান উন্নয়ন হয়েছে। অর্থাৎ সাধারণের যে একটি ধারণা, কনসেপ্ট যে অনেক সেটাই। কিছু হয়ে গেছে, মান উন্নয়ন হয়েছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু নাথিং। বাস্তব সত্য হচ্ছে এগুলো কিছুই হয়নি, বরং আগের মতোই আছে। শিক্ষার্থীরা সে আগের মতো করে নিজেদের চেষ্টা প্রচেষ্টায় তারা যতটুকু সম্ভব করছে আর কি। রাইট, রাইট। আর কলেজের ইউনিভার্সিটি কিন্তু বলতে গেলে এক ধরনের ঢাবি অধিভুক্ত বর্তমানে যে 7 কলেজ রয়েছে একই কার্যক্রম, বাট এটা একটা নতুন রূপায়ণ বলতে আর একটা সমস্যা সৃষ্টি করা। তো ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান। আমি হচ্ছে ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া সুলতানা আপুর কাছে আবার একটু আসতে চাচ্ছি। আপনার কাছে একটু কথা বলবো প্রশ্ন নিয়ে।
প্রশ্ন বলতে হচ্ছে আপনাদের যে স্নাতক পরীক্ষাতে যে বা প্রশ্নগুলো করা হয়, এখানে আমরা শুনেছি যে প্রশ্নগুলো নাকি ঢাবি শিক্ষকরা করেন এবং খাতাগুলো নাকি তারা মূল্যায়ন করেন। কারণ কথা হচ্ছে আপনাদের তো পড়ায় আহ, আপনাদের কলেজের শিক্ষকরা যারা বিসিএস ক্যাডার, এখন যদি প্রশ্ন করে হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষকরা, এখন এইটা কি তারা ওইভাবে এবং আপনাদের খাতাটা আসলে ওইভাবে মূল্যায়িত হচ্ছে কিনা আপনারা কি মনে করেন? অনেক ক্ষেত্রেই আমাদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষা সঠিকভাবে খাতা মূল্যায়ন নিয়েও অনেকের মনে একটি প্রশ্ন উঠে থাকে। এই ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের জন্য প্রয়োজন আমাদের টিচারদের গুণগত মান বৃদ্ধি করা, মানসম্মত টিচার দেওয়া, তাহলে আমরা অবশ্যই পারবো। আবার আমাদেরকে পড়াবে একজন শিক্ষক, আমাদের প্রশ্ন করে আরো একজন শিক্ষক, আমাদের পরীক্ষার খাতা দেখে আরো একজন শিক্ষক, রেজাল্ট তৈরি করে আরো একজন শিক্ষক, তাহলে আমরা যে ঢালাও ফেল করতেছি এটার দায় নিবে কোন শিক্ষক? কোনো শিক্ষক তো তা এখানে নিচ্ছে আরেকটা না। আরেকটা বিষয়, আপনি কি এটা বিশ্বাস করেন, যেহেতু যদিও নীতিমালায় বলা আছে ঢাবি শিক্ষকরা দেখেন, কিন্তু আসলে কি তাদের এতগুলো শিক্ষার্থীদের খাতা দেখার সময় হয় কি? আমারও এটাই মনে হয়, তাদেরকে আসলেই এতগুলা মানে স্টুডেন্টদের খাতা দেখার মতো সময় আছে? তারা তো নিজেদের ভার্সিটির পরিকল্পনা মাফিক যে কাজগুলো আছে এটাই সময় স্বল্পতায় ভুগতেছে। তাহলে তারা আমাদেরকে আন্ডারে করে কিভাবে আমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতেছে বলে মানে আমরা মনে করি না। আমি আরো অনেকজনের সাথেই কথা বলেছি, প্রত্যেকের মতামত থেকে এটি উঠে এসেছে যে খাতা মূল্যায়নের যে বিষয়টা, সেটা স্বচ্ছতা আনয়নের জন্য প্রয়োজন। যেসব শিক্ষার্থী তার রেজাল্ট নিয়ে হতাশায় ভুগতেছে বা সেই রেজাল্ট নিয়ে সে সন্তুষ্ট না, তারা চ্যালেঞ্জ করে থাকেন, এক্ষেত্রে তাদের খাতা মূল্যায়নে তাদের সামনে করতে হবে এবং সেটা প্রচার করতে হবে। কেননা 8 মাস আগে চতুর্থ বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা হয়ে গেল, এখনো রেজাল্টের খবর নাই। এই খাতাগুলা কি তারা এখনো দেখতে পাচ্ছে না? তারা কি আমাদেরকে খেলার পুতুল হয়ে বসেছে? এভাবে করে তারা কয়দিন আমাদেরকে চাইবে? আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। রাইট, হ্যাঁ। সাদিয়া সুলতান, আপনার এই কথাটার সাথে আমি কিছু বিষয় হচ্ছে পত্রপত্রিকাতেও দেখেছি যে একটা বর্ষ থেকে আরেকটা বর্ষ যখন একজন শিক্ষার্থী পরীক্ষা দেয় বা উঠে, তখন তার রেজাল্ট হচ্ছে পরবর্তী বর্ষের যখন রেজিস্ট্রেশন করতে যায় তখনও দেখা গেছে রেজাল্টটা পাওয়া যায় না আর কি। এটা আসলে একটা বড় রকমের বলতে গেলে সে fact বুঝতে এবং পারে অ্যাজ লাইক যখন আমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলাম, থার্ড ইয়ারের ইনকোর্স পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, বাট হুম, আমরা দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল এখনো জানি নাই। যখন আমি জানতে পারলাম যে আমি একাধিক বিষয়ে ফেল, তখন আমি কি তৃতীয় বর্ষ কন্টিনিউ করব নাকি আমার পূর্বের যে ইয়ারটা আছে সেটার ইমপ্রুভমেন্ট বা রাইট। সেটার পরীক্ষা নিয়ে ডিসকাস করব? এটা নিয়ে সবচেয়ে বড় প্রবলেম। কেন শাহবাগে আন্দোলন হয়, নীলক্ষেতে আন্দোলন হয়, কেন হচ্ছে? এতদিন তারা এই রেজাল্টটা কেন বলে না? কেন আরেকটা বর্ষের যে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি করে? তখন আমরা কি করি? বাধ্য হয়ে আন্দোলন করতে যাই, রাস্তা ব্লক করে, এতে জনগণেরও একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়, তখন দোষ হয়ে যায় শিক্ষার্থীদের। আসলে টিচারদের যে এই প্রবলেমের কারণে আমরা বাধ্য হয়ে যাচ্ছি এটা তারা স্বীকার করতে চাচ্ছে না। এটা আমাদের সাত কলেজের সবচেয়ে বড় একটা প্রবলেম। ধন্যবাদ সাদিয়া সুলতানা, ইডেন কলেজ থেকে বলছেন। আমি এবারে হচ্ছে মতিউর রহমান তিতুমির কলেজের শিক্ষার্থী, আমি তার কাছে আসতে যাচ্ছি। তো ভাই, আপনার কাছে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে 2017 সাল থেকে আজকের হচ্ছে 2024 সাল, অর্থাৎ প্রায় 7 বছর পেরিয়ে গেছে সাত কলেজ। তো এই 7 বছরে কিন্তু অনেক অনেক সমস্যা ছিল, এখনো আছে। তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু আন্দোলন কর্মসূচিও করেছেন। এখন কথা হচ্ছে সাত কলেজে এত সংখ্যক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু তারা এত এত আন্দোলন করেও তারা কেন আসলে বাস্তবায়ন করতে পারলো না আসলে? আর কিছু কিছু গুটি কয়েক কর্মকর্তাদের কাছে তারা কি ধরাশায়ী হয়ে গেল? আপনি কি বলছেন, মানে আসলে কি আপনাদের কোনো সমন্বয়হীনতার কোনো ঘাটতি আছে কিনা? তো আমাদেরকে যদি বিষয়টি বুঝিয়ে বলতেন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি সমন্বয়হীনতা নাই কথা বলবো না, অবশ্য আমাদের মধ্যে সমন্বয়তা আছে। কিন্তু দেখুন, বিগত যে আন্দোলনগুলো ছিল একটা নির্দিষ্ট একটা বিষয় কেন্দ্রিক, যেমন হচ্ছে যে সেশন জট, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ, এইরকম আমাদের পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা দ্রুত দেওয়ার জন্য একটা একটা বিষয়ের জন্য হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছি। আচ্ছা, আচ্ছা। এবং এখানে কিছু কিছু জায়গায় আমরা সফল হয়েছি, আবার হয়নি। তো এই যে আন্দোলনগুলো, এটা ছিল একটা অপরিকল্পিত আন্দোলন এবং আহ, একটা বিষয়কে কেন্দ্র করে। কিন্তু এইবার আমাদের যে আন্দোলনটা, এবার আমাদের যে ম্যান্ডেটটা, এটা একটা বৃহৎ আন্দোলন এবং এইটা কিন্তু আমাদের একটা পরিকল্পিত আন্দোলন হবে। আমরা এখনো পর্যন্ত এই বড় একটা ব্যাপার নিয়ে এখন আমরা রাস্তায় নামিনি, এখনো শাহবাগ মোড় অবরুদ্ধ করিনি, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অবরুদ্ধ করি নাই। তার কারণটা, এবার আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে একটা পরিকল্পিত আন্দোলন। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা সুন্দরভাবে আমাদের কথাগুলো ভয়েস রেজ করবো আমরা। তো এখন আমাদের যে আন্দোলন, এইটা আমরা পরিকল্পিত ভাবে আমাদের যে শিক্ষাবিদরা আছে, আমাদের সাত কলেজে বা শিক্ষার্থীরা আছে, তাদের সাথে নিয়ে আমরা আসলে এইভাবে আন্দোলন করব। তো এই জায়গায় সমন্বয়হীনতা ছিল, কিন্তু এইখানে আপনি যদি পিছনের দিকে তাকান যে আসলে আমরা কেন বলছি সমন্বয়হীনতা। আপনি যখন ঢাবি ক্লাসে ভর্তি হবেন, তখন আপনি একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ভর্তি হবেন।
আচ্ছা। যখন আপনি হচ্ছে যে আপনার কলেজে আপনি আসবেন, আপনার পুরো 5 বছর বা 4 বছরের জন্য আপনার জন্য যে টাকাটা ঢাবি থেকে আসবে, ওই পরিমাণ টাকা আসলে আপনাকে দিচ্ছে কি দিচ্ছে না। মানে এখানে হিউজ একটা বিজনেস কাজ করতেছে। ঢাবি যদি আজকে আপনাকে সরায় দেয় সাত কলেজ থেকে, তাহলে ঢাবির এই বিজনেসটা থাকবে না। একই ভাবে সাত কলেজে যে যে ছাত্র সংসদ যে টাকাটা আসে বা আমাদের সাত কলেজের টাকাটা আছে, এই টাকা ফুলফিল বা আমাদের উন্নয়নের জন্য ব্যয় করা হয় না। তো এইখানে একটা মেকানিজম কাজ করে। পুরো ব্যাপারটা আসলে একটা পলিটিক্যাল একটা ইস্যু কাজ করে, যে আমরা যদি এদেরকে এখান থেকে বের করে দিই, বের করার পরে ঢাবি একটা দিকে লস করবে, এদিকে আমাদের সাত কলেজের প্রশাসনটা আছে এরাও লস করবে। আপনি চিন্তা করেন, আপনি যখন কলেজে ভর্তি হবেন তখন হচ্ছে যে আপনি ছাত্র সংসদের একটা নির্দিষ্ট ফি দিয়ে হচ্ছে যে ভর্তি হবেন। কিন্তু ওই ছাত্র সংসদের টাকা, আপনি জেনে রাখবেন যে ছাত্র সংসদ নির্বাচন না হলে ওই টাকা জীবনে কেউ উত্তোলন করতে পারে না। ওটা ছাত্র সংসদের টাকাটা আপনার বেহাল, অর্থাৎ এই টাকা আপনার কাজে লাগতেছে না, তো আমি কেন এই টাকা দিচ্ছি এখানে? আপনি চিন্তা করুন, আমার ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে আমি গত কয়েকদিন আগে গেলাম। একটা ডিপার্টমেন্টের টিচার মাত্র 2 জন। তখন তাকে বললাম, স্যার আমরা তো নতুন বাংলাদেশে আসছি, আমাদের এখানে টিচার লাগবে। তখন তিনি বললেন যে মানে ভাড়া করে কিছু টিচার আনা হয়, এটা প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক কলেজে আছে, যে শুধুমাত্র মাসিক টাকা দিয়ে বেসরকারি কিছু টিচার রাখা হয়। তো উনি বললেন যে তোমরা তাহলে ভাড়া করে কিছু টিউশন নিয়ে আসো। তখন বললাম, স্যার তাহলে আপনার টাকা দেন। উনি বললেন, আমার কাছে টাকা নেই, তোমরা রাস্তা বসে টাকা টাকা নিয়ে আসো। চিন্তা করেন তাহলে আমাদেরকে কত ভাবে অবহেলা করে, মানে আমাদের কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে এগুলো চাই না। স্বাধীন বাংলাদেশে আমাদের যে ন্যায্যতা, আমাদের যে অধিকার, এইটা আমরা চাই। আমাদের সমন্বয়টা ছিল, হ্যাঁ এটা বিশ্বাস করি। তো আমরা আসলে এইগুলো নিয়ে এখন আর আগাইতে চাই না। স্বাধীন বাংলাদেশে এই মেধাবী প্রজন্ম, এই ছাত্র সমাজ একটা দেশ উপহার দিয়েছে। তো আমরা যদি একসাথে মিলে সুন্দর পরিকল্পনা না আগাই, এই সাত কলেজকে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আমরা ইনশাল্লাহ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মতিউর রহমান আপনাকে। আপনি বলেছেন যে আগের বিষয়টা একটু সমন্বয়হীনতা ছিল, বাট এখন আপনারা অনেক বড় তোর মানে বড় সড়ো ভাবে সমন্বয় করে হচ্ছে একটা বড় পদক্ষেপের দিকে যাচ্ছেন, আপনি যেটা বলেছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু আব্দুর রহমান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, যিনি ঢাকা কলেজ শিক্ষার্থী। তো আপনার কাছে যে বিষয়টি জানবো যে এই 7টি কলেজের কিছু কিছু কলেজ কিন্তু এই 2017 সালের আগেও নিজেদের স্বায়ত্তশাসন করার জন্য একটা প্রতিষ্ঠান মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার জন্য বিভিন্ন রকমের আন্দোলন করেছিল। এখন কথা হচ্ছে 7 কলেজ করা হয়েছে আপনাদের মান উন্নয়নের লক্ষ্যে, তার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশ তো আরো অনেক কলেজ রয়েছে, কিন্তু সেই সব কলেজও তো তাদেরও তো একটা যুক্তি থাকতে পারে যে আমরাও স্বায়ত্তশাসিত হতে চাই। এখন আপনার আসলে কেন স্বায়ত্তশাসিত হতে চান, এর সপক্ষে আসলে আপনি কি যুক্তি দেবেন? অন্যান্য কলেজগুলো বাদ দিয়ে আপনাদের কেন স্বায়ত্তশাসিত হতে হবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই ভালো একটি প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। দেখুন, বাংলাদেশের কোন শিক্ষার্থী সে অনেক উপরে উঠে যাবে, এটা আমরা একজন শিক্ষার্থী হিসেবে কখনোই চাইবো না যে সে নিচে নেমে যাক। আমরাও চাইবো সে অনেক উপরে উঠে যাক। অবশ্যই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে আমরাও কলেজ, রাজশাহী কলেজও কলেজ, ঢাকার বাইরের কলেজও কলেজ, হুটহাট করে আমরাই কেন এত 14 সাল থেকে আন্দোলন করি বা তারও আগে থেকে আন্দোলন করি, আমরাই কেন করছি? বিষয় হচ্ছে আমরা আসলে জাতীয় যে সংকট গুলো থাকে প্রত্যেকটি জায়গায় আপনি একটু বিশ্লেষণ করে যদি দেখেন, দেখবেন যে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির যে অবদান থাকে ঠিক একইভাবে একই ক্যাটাগরির অবদান কিন্তু এই কলেজগুলোতে থাকে। কিন্তু সেখানে হয় কি, শিক্ষার্থীরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগে। যেমন ঢাকা কলেজে আপনি জানেন যে এর কিছুদিন আগে দুইবার, পরপর দুইবার গুলি হয়েছিল। শিক্ষার্থীরা কি করলো? শিক্ষার্থীরা আসলে এখানে একদম পুরো মানে ওই যে আহ, পাকিস্তান আমলে পাক ভারত যুদ্ধে বাংলাদেশ পূর্ব পাকিস্তান যেমন এক অরক্ষিত ছিল, ঠিক একইভাবে এই যে সাত কলেজের শিক্ষার্থীরা, এরা তো জাতীয় সংকট গুলোতে দৌড়ে চলে আসে, কিন্তু তাদেরকে আসলে মানে নিরাপত্তাটি দেওয়ার জন্য সঠিক কোনো কার্যকর পদক্ষেপ নেই। যার ফলশ্রুতিতে এমনকি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে এত এত অর্জন, সে অর্জনগুলো আরেকটু বিকশিত করার জন্য সঠিক পদক্ষেপগুলো প্রশাসন থেকেও নেওয়া হয় না। যার ফলশ্রুতিতে এখন মনে করছি আমরা যে যদি সাত কলেজকে আসলে প্রথমত ভালো একটি মানে নিয়ে যাওয়া যায়, এর পরবর্তীতে এইটার মানে অনুসরণ করে অন্যান্য কলেজগুলো একটা সময় গিয়ে ভালো একটা মানে চলে যাবে আমরা বিশ্বাস রাখি। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে ঢাকার এই সাত কলেজকেই একটি গঠনমূলক পর্যায়ে নিয়ে যেতে পারলেই রাষ্ট্রের জন্য বা শিক্ষার্থীদের জন্য আমার কাছে মনে হচ্ছে একটি মাইল ফলক হবে প্রথমত। আমি একটু আব্দুর রহমান বাসার একটু অ্যাড করে দিই। দেখেন, অবশ্যই। আমরা কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না। ঢাকা জি। বিশ্ববিদ্যালয় সহ অন্য ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো আছে, আমরা কাউকে ছোট করছি না। কিন্তু আপনাকে দেখতে হবে যে চাহিদার অনুযায়ী, শিক্ষার্থীদের মান অনুযায়ী কারা আসলে যোগ্য এবং কারা, আমরা অন্যদেরকে অযোগ্য বলছি না বা কাউকে ছোট করছি না, কারা আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য দাবিদার, বা এই প্রতিষ্ঠানগুলো দেশের জন্য কি কি ভূমিকা রাখছে। আপনি এই যদি 24-এর আন্দোলনের দিকে লক্ষ্য করেন,
দেখবেন যে ঢাকা কলেজ থেকে শুরু করে ইডেন কলেজের আমাদের যে বাঘিনীরা তারা কি পরিমাণ আন্দোলন করছে রাস্তায়। পুরো একটা মেকানিজমে আমাদের যে অবদানটা এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তো এই জায়গা থেকে আমাদের এই দাবিটা কখনো হচ্ছে যে সরকার বা কোনো প্রশাসন এটাকে অস্বীকার করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে এবং মতিউর রহমান ভাইকেও ধন্যবাদ। লাস্টে যে আপনি কথাটি বলেছিলেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, হ্যাঁ আমরা এটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরেই কিন্তু সাত কলেজের বলতে গেলে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, ঢাকা কলেজ, বিডেন কলেজ, অন্যান্য কলেজ, তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল, অগ্রণী ভূমিকা, কিন্তু সেই অনুযায়ী তারা তাদের কাজের ক্ষেত্রে আসলে ন্যায্য অধিকারটা পায় না। তো আব্দুর না, রহমান ভাই আপনি কিছু। যদি বলেন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির পরে তারা অবদান রেখেছে, এক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। দেখেন, কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা ঢাকা আচ্ছা ইউনিভার্সিটির চেয়েও বেশি আচ্ছা অবদান আচ্ছা রাখার পরেও এই শিক্ষার্থীদের মূল্যায়নটা হয় না। বাস্তব সত্য, এটি ধ্রুব সত্য। আপনি বিভিন্ন জায়গায় মিলিয়ে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে, কারণ শুধুমাত্র এরা হচ্ছে কি উদ্যোগটা নিতে পারে না, এই কলেজগুলো উদ্যোগ নিতে পারে না, কারণ হচ্ছে এরা স্বায়ত্তশাসিত না, বা ওইভাবে করে স্বাধীনতাটি নেই। এই জন্য শিক্ষার্থীদের মধ্যে স্ফুলিঙ্গ আসলে, যে স্বাধীনতাটি যদি হয়ে যায় তারপরে আসলে কার কত অবদান সেগুলি পরবর্তীতে হিসাব নিকাশ হবে। কিন্তু এই জায়গাটি আর কি, কারো মানে হুট করে আমার সাত কলেজ থেকে কারো এককভাবে অবদান বেশি বা এরকম বললে বললে আসলে কেউ মেনে নিবে না সাত কলেজের শিক্ষার্থীরা। জি। আসলে হ্যাঁ, সাত কলেজে আসলে সাতটি এখানে আমি কলেজে একটু কিন্তু অ্যাড হ্যাঁ, করতে অবশ্যই। চাই। জি। সেটি হচ্ছে সাত কলেজের এই ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, তিতুমির, ইডেন কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে রিসেন্ট আমাদের একটা আন্দোলন হয়ে গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক্ষেত্রে আমাদের ইডেন একটি বিশেষ ভূমিকা পালন করছে। হঠাৎ রাতের বেলায় প্রত্যেকটা মেয়ে হল থেকে বের হয়ে যেভাবে তারা নিজেদেরকে প্রমাণ করছে, এর পুরা বাংলাদেশের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কাজটি করে নাই। মেয়ে হয়ে তারা যে কাজটি করে দেখিয়েছে, এজন্যই তাদেরকে বলা হয় যে মানে মুদ্রার এপিটোপিট, পুরুষরা আর নারীরা হচ্ছে মুদ্রার এপিটোপিট। সেক্ষেত্রে আমি মনে করি ইডেন মহিলা কলেজ এতটাই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, পূর্ব থেকে এর অনেক নাম ডাক রয়েছে, যার কারণে আমরা ডিজার্ভ করি যে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই। এটা শুধু আমার একার মতামত না, অনেকের মতামতের প্রেক্ষিতেই এই কথাটা বলা। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি এই বিষয়টি আসলে দেখেছি, আমি নিজেও নিউজ কভারের সময় যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে একটা ভাষণ দিয়েছিল রাজাকারের বিষয়টি নিয়ে, তখন দেখি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শিক্ষার্থীরা 11:30 12টার দিকে হচ্ছে নেমে আসে। তো তখন নিউজ কভার করতে ফিরতে আসায় তখন দেখি আবার ইডেন কলেজ থেকে ঠিক একটা সময় হচ্ছে তারাও অনেক দলবল নিয়ে এটা নিয়ে অনেক আন্দোলন টিএসসি দিকে এসেছিল। তো ধন্যবাদ সাদিয়া সুলতানা এবং মতিউর রহমান এবং আব্দুর রহমান ভাইকে। তো এখন আমি একটু আসতে চাই ইডেন কলেজের সাদিয়া সুলতানা আপুর কাছে। সেটা হচ্ছে যে আপনারা বারবারই বলে আসছেন যে আমরা ন্যায্য অধিকারটা পাই না আসলে, হ্যাঁ। তো আসলে ন্যায্য অধিকারটা কোন ক্ষেত্রে পান না, যে আপনাদেরকে ঢাবির চেয়ে আসলে কি ছোট চোখে দেখা হয় এরকম ক্ষেত্রে, যে চাকরি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে? আপনি একটু যদি বিষয়টা ক্লিয়ার করতেন। কোন দিক থেকে আসলে আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না। ন্যায্য অধিকারের জন্য আমরা অনেকবার আন্দোলন করে যাচ্ছি। ইভেন কোন কোন সময় এমন হয়ে যায় আমাদের পরীক্ষার ডেট হয়ে যায় কিন্তু অনেকে আমরা অ্যাডমিট কার্ড পাচ্ছি না, কারণ হুম অনুপস্থিতির কারণে। তখন আমরা হুম রাস্তায় নেমে আন্দোলন করি। এই বিষয়টা নিয়ে সবাই তখন ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে যে আমরা পরীক্ষার আগে এরকম, আমরা এখন প্রিপারেশন না নিয়ে এই কাজগুলা করতেছি। তা এটা নিয়ে তো প্রথমত তারা হাসাহাসি করে। আমরা যে কোনো একাডেমিক কাজের জন্য তাদের দিন অফিসে একাধিকবার আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, তারা হুম আমাদেরকে যথাযথ সম্মান তো দেয় না, বরঞ্চ ঘন্টার ঘন্টা দিনের পর দিন ওখানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদেরকে ওই মানে সাত কলেজে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নয়তো তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, তারা আমাদেরকে হেয় করবে, ইভেন ছোট চোখে দেখবে। কারণ আমরা তো তাদের আন্ডারে, তাদের কথা মতো আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের যে কোনো পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা সিদ্ধান্ত তারা নিচ্ছে, আমাদের সিলেবাস কমপ্লিট হোক বা না হোক। তারা যখন মনে করতেছে পরীক্ষা নেওয়াটা প্রয়োজন তখন নিতেছে। এই যে রিসেন্ট আজকে হুম। আমাদের তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের তারিখ হয়ে গেল, অথচ আমাদের ক্লাসও শেষ হয় নাই, টেস্টেরও কোনো খবর নাই, কোনো কিছুরও কোনো খবর নাই। এভাবে করলে তো আমাদেরকে তারা হেয় করবেই। আর তাদের আরেকটা বিষয় কি, আমাদের সেমিস্টার ভিত্তিক করলো না, আমরা বর্ষ ভিত্তিক পরীক্ষা দিই, সেক্ষেত্রে আমাদের সিজিপিএ তাদের তুলনায় অনেক কম। তারা হচ্ছে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা দিতে পারতেছে। তাদের আসলে আমাদের মতো এত প্রেশার নাই। আমরা সম্পূর্ণ কোর্সের সিলেবাস এক রাতে বসে পড়াশোনা করে দুশ্চিন্তা নিয়ে পরীক্ষার হলে গেলে একটা শিক্ষার্থী কখনোই ভালো ফলাফল করতে পারবে না। সেক্ষেত্রে তাদের সিজিপিএ এর চেয়ে আমাদের সিজিপিএ অনেক কম। আহ, ধন্যবাদ। সাদিয়া সুলতানা ইডেন কলেজ থেকে বলছেন। তো আমি একটু মতিউর রহমান ভাই তিতুমির কলেজের শিক্ষার্থী, তার কাছে একটু আসতে চাচ্ছি। সেটি হচ্ছে যে সাত কলেজ আসলে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে আসলে ঢালাওভাবে দোষারোপ দেওয়ার মতো আসলে যুক্তি আছে কিনা সেটাও একটা বিষয়, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় 149টার মতো সে মানে প্রতিষ্ঠান রয়েছে অধিভুক্ত।
হ্যাঁ। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু বিভিন্ন সংগঠন থেকে কিন্তু কয়েকবারই শুনে এসেছি বা বিভিন্ন কলামে দেখেছি যে তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে, সাবেক যে প্রধানমন্ত্রী ছিল। তো এখন তো তাদের কারণে অনেকগুলো অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও দেখতে হয়, এই জন্য তারা প্রপারলি তাদের মতো করে হয়তো দেখতে চায় না। এটা হয়তো তাদেরও একটা দোষ না। হয়তো বা নিরপেক্ষ ভাবে যদি স্বায়ত্তশাসিত আপনাদের করে দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বা মান উন্নয়নটা হতে পারে, আপনারা সবাই বলেছেন। এখন কথা হচ্ছে ঢাবির অধিভুক্ত থেকেও আপনারা আগে বলেছেন যে যে সমস্যার সমাধানটা করতে, যে ঢাবির অধিভুক্ত থাকবে ঠিক আছে, বাট আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া হবে আর সমাধান হবে। কিন্তু এখন এটা কি, যদি সমাধান সামনে হয়, এটাই কি আপনারা আহ, সমর্থন করেন, নাকি আসলে আপনাদের স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয় লাগবে এরকম? দেখেন, সেই বিএনপির মতো বলতে হবে যে ঈদের পরে আন্দোলন করব আমরা। তো আমরা আসলে এরকম আশ্বাস বহুতবার শুনেছি যে আচ্ছা আচ্ছা। সমাধান করা হবে, সমাধান করা হবে, হচ্ছে, হয়ে যাবে। তো আমরা এই যে হচ্ছে, হয়ে যাবে, যদিও কিন্তু এই কথায় আমরা আর আশ্বস্ত হতে চাই না। আমাদের এখন মেসেজ ক্লিয়ার যে আমরা আসলে ঢাবির অধিভুক্ত আর থাকতে চাই না। আমরা তাদেরকে সম্মান দিতে চাই, আমরা নিজেরা সম্মানিত হতে চাই। আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমরা চাই। এখানে আপনি দেখেন যে 18-19 সেশনে যারা আছে তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড বা থার্ড ইয়ারে একটা ফেল আছে তাদের। তাদের রেজাল্টে এখনো পর্যন্ত সমন্বয় হয় নাই। কিন্তু আমাদের যাদের পাস হয়ে গেছে, আমরা যারা পাস করছি, তাদের মাস্টার্স এখন চলছে এবং পরীক্ষা কিছুদিন পরে। তাহলে আমার যে বন্ধু এখনো পর্যন্ত পাস করতে পারে না একটা একটা সাবজেক্টে, তার তো এখনো রেজাল্ট সমন্বয় হয় নাই। তাহলে ওর তো আরো 1 বছর গ্যাপ চলে যাবে। আপনি চিন্তা করেন যে আমরা যখন তাদের ডিন অফিসে যাই, আমাদেরকে বলে লাঞ্চের পরে আসেন, আজকে অফিসার নাই, আজকে ইনি নাই, তিনি নাই। তো তা আমরা প্রতি বছর এইটা ঠিক করে এর আসছি। এইটার শিকার তো ঢাবি শিক্ষার্থীরা নিজেরাই। তো এখানে তো আসলে আপনাদের স্পেসিফিক ভাবে কি তারা কোনো সুবিধা আসলে দেওয়ার কি তাদের ওয়ে থাকে? না, তাদের আসলে তারা সবসময় আমাদেরকে অবহেলা করে গেছে। আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা পাই নাই। আপনি প্রথমে বলছেন যে তারা হচ্ছে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে তারা অধিভুক্ত। আর ঠিক আছে, আপনারা হচ্ছে যে যেহেতু প্রথমে নিয়েছিলেন আমাদেরকে, বা সরকার থেকে দেওয়া হয়েছিল যে আমাদের গুণগত মান বৃদ্ধি করার জন্য আমাদেরকে তাদের অধিভুক্ত করে দেওয়ার জন্য। হ্যাঁ। যেহেতু এখন ঢাবি এই জায়গাটা ব্যর্থ, ঢাবি এই জায়গাটা একদম ব্যর্থতার পরিচয় দিছে। তো আমরা এখন আসলে ওই জায়গাতে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে এসে যাতে আমাদের যোগ্যতা আছে, আমাদের সাত কলেজে একটা ঐতিহ্য আছে, এই প্রত্যেকটা কলেজে একটা ঐতিহ্য আছে এবং তারা একটা ধারণ করে, একটা নিজস্বতা ধারণ করে। এই জায়গা থেকে সাত কলেজ বেরিয়ে এসে আমরা স্বতন্ত্রভাবে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। আহ ধন্যবাদ মতিউর রহমান, তিতুমির কলেজ শিক্ষার্থী। তো আমি সর্বশেষ আব্দুর রহমান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে আমরা তো অনেক কথাই শুনেছি, অনেক সমস্যা শুনেছি, এবং আপনারা কি কি করতে চান সে বিষয়গুলো শুনেছি। তো আপনার কাছে একটু আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের আসলে দাবিগুলো কি কি স্পেসিফিক ওয়েতে, আর আপনারা এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন বাস্তবায়নের লক্ষ্যে, একটু যদি আমাদেরকে ক্লিয়ার জি, করতেন। দেখুন, প্রথম থেকে আসলে আমরা দেখেছি যে আমাদের প্রতি কতিপয় মানুষ যদি একটু সুনজর দিয়ে তাকাতো বা আমাদেরকে নিয়ে অবহেলা না করে বরং ভাবতো যে এরাও দেশের অ্যাসেটস, এবং এদেরকে যদি একটু পেট্রোনাইজ করা যায় তাহলে এরাও যে পাখা মেলে উঠতে পারে, বহির্বিশ্বের শিক্ষা পদ্ধতির সাথে এরা যদি তাল মিলিয়ে চলতে পারে, এই জিনিসগুলো তারা যদি একটু ভাবতো, কতিপয় মানুষ বলছি আবারও আমি উল্লেখ করে, তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু দেখেন, এই মানুষগুলো আমাদের ব্যাপারে উদাসীন। এই উদাসীন মানুষগুলোকে যদি আপনি বারবার বারবারও বলেন যে আমাকে একটি ভালো জায়গায় ভালো পজিশনে মানে সুযোগটি দিন, তারা দিচ্ছে না। তারা বারবার হচ্ছে রাজনৈতিক, ওই যে বললাম যে ব্যক্তিদের মতো আশ্বাস দিচ্ছে, বাস্তবে করছে না। যার ফলশ্রুতিতে এখন শিক্ষার্থীরা আসলে সবাই ভিতর থেকে, একদম ভিতর থেকে চাচ্ছে একটি আলাদা স্বায়ত্তশাসিত প্রশাসন, যেই প্রশাসনের মাধ্যমে আজকে উচ্চশিক্ষার দুয়ারটি উন্মোচিত হবে। এবং সেই পথটি আসলে কেমন হবে, দেখেন, দেশে কিন্তু একটা রাজনৈতিক সংকট চলছে। আমরা হুট করে শিক্ষার্থী মানুষ, আমরা অনেক কিছুই বুঝি, বিবেক বোধ তো মোটামুটি আছে সবারই। তো অবশ্যই। চাইলে রাস্তায় গিয়ে রাস্তা আন্দোলন বন্ধ করে দিয়ে এই যে একটি হযবরল পরিস্থিতির মধ্যে আবার একটি হযবরল পরিস্থিতি তৈরি করা, এইসব আসলে শিক্ষার্থী কারোই প্ল্যানে নেই, এবং এগুলো হয়তো বা হবেও না। কিন্তু শিক্ষার্থীরা আসলে যেহেতু ইন্টেলেকচুয়ালি আগাচ্ছে, সবাই প্রত্যেকটি শিক্ষার্থী যার যার জায়গা থেকে, যে আমাদেরকে তো আসলে সিস্টেমে অবহেলা করা হচ্ছে, তাহলে আমার ভয়েসটি আমি রেজ করি। আপনি যদি ফেসবুক গ্রুপগুলোতে ঢোকেন দেখতে পাবেন যে, বা হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইলেও ঢোকেন দেখতে পাবেন তাদের যে প্রতিবাদ, কিন্তু লিখিত প্রতিবাদ গুলো তারা কিন্তু শুরু করেছে। অর্থাৎ আমাদের সিস্টেম হচ্ছে প্রথমত আমরা কলম
এবং মুখ, এই দুইটি দিয়েই আসলে এই যে শোষণ এবং এই যে বৈষম্য, দৃশ্যমান বৈষম্য শিক্ষার্থীদের সাথে হচ্ছে এত বছর পরে এসেও, ঠিক সেগুলো উল্লেখ করে এদেশের যেই মানুষগুলো টাকা, আসলে সরকারি টাকা তো আসে কৃষকের শ্রমের ঘাম থেকে, রেমিটেন্স যোদ্ধাদের থেকে, ঠিক ওই মানুষগুলো যারা আসলে এই যে সরকারকে টাকা দিচ্ছে, ভ্যাট ট্যাক্স দিচ্ছে, ওই মানুষগুলো পর্যন্ত পৌঁছে দেয়া শিক্ষার্থী প্রত্যেকটি জায়গা থেকে যে আমাদের আসলে সাথে বৈষম্য হচ্ছে, চরম বৈষম্য, এবং আমাদের জন্য যে অর্থগুলো বরাদ্দ হচ্ছে সেগুলো সঠিক বাস্তবায়ন আলটিমেটলি হচ্ছে না। কোন একটি পক্ষ, কোন একটি নির্ধারিত স্বার্থান্বেষী মহল, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা আসলে তাদের স্বার্থ ঠিকই উদ্ধার করে নিচ্ছে। দিন শেষে বলির শিকার হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীরা। কাজে এই মেসেজটি যখন সারা বাংলাদেশের মানুষ জানবে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছেই আমাদের আবেদন থাকবে যে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য তারা যাতে এই শিক্ষার্থীদের পাশে থাকেন, এবং আহ নীতি নির্ধারক মহলকে তারা একটি চাপ প্রয়োগ করার যে ব্যাপারটি সেটি করেন, যাতে করে কোনো কোনো প্রকার সহিংসতা ছাড়া, কোনো প্রকার রক্ত ছড়াছড়ি ছাড়া, কোনো প্রকার মারামারি কাটাকাটি হানাহানি ছাড়া একটি সুষ্ঠু পরিকল্পিত সুন্দর উপায়ে সাত কলেজের শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষার অধিকারটি নিশ্চিত হবে। এতটুকুই হচ্ছে আমাদের পরিকল্পনা। পরবর্তীতে আমরা প্রয়োজনে টিম গঠন করে এদেশের শিক্ষাবিদ মহোদয়গণ যারা রয়েছেন, উচ্চশিক্ষা নিয়ে যারা ভাবেন, শিক্ষক যারা রয়েছেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে সেক্ষেত্রে সহযোগিতা নিতে পারে। আমরা কিন্তু প্রথম থেকে বলেছি কাউকে আমরা প্রতিপক্ষ হিসেবে ভাবছি না, প্রত্যেকটি মানুষকেই আমরা আমাদের পক্ষের মানুষ হিসেবে যখন নিয়ে আসতে পারবো, ঠিক সেই মুহূর্তে আমরা ভাবছি যে আমাদের সর্বোচ্চ সমাধানটি হবে, এবং এটি করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায়, আমরা মনে করছি। জি, এতটুকুই। আহ ধন্যবাদ আব্দুর রহমান, ঢাকা কলেজ শিক্ষার্থী। ধন্যবাদ আমাদের যারা অতিথি হিসাবে ছিলেন। তো আব্দুর রহমান ভাই যে বিষয়টি বললেন যে আপনারা হচ্ছে আসলে ঢাবির আন্ডারে থেকে আসলে কোনো সমাধান চাচ্ছেন না, আপনারা স্বায়ত্তশাসিত হিসাবে নিজেদেরকে বাস্তবায়ন করতে চান। তো এটাই ছিল আমাদের আলোচনার আসলে সর্বশেষ। এবং আমাদের অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজ থেকে আব্দুর রহমান, এবং ইডেন কলেজ থেকে ছিলেন সাদিয়া সুলতানা, এবং তিতুমির কলেজ থেকে ছিলেন মতিউর রহমান। আমরা ধারাবাহিকভাবে আহ অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেখান থেকেও আমরা শিক্ষার্থী নিয়ে আসব, তাদের মতামত জানবো, এবং সেই সাথে আপনারাও পরবর্তী আলোচনায় অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং এই বিষয়গুলো নিয়ে আরো আরো অনেক অনেক আলোচনা আসলে বিষয় রয়েছে, ইনশাল্লাহ আমরা সেটা ধারাবাহিকভাবে এগিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আমাদের আলোচনাটি দেখেছেন। তো বিড়লা এডুকেশন থেকে